আমি সিদ্ধান্ত করেছি আমি কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। বেশ কয়েক মাস বলতে পারো আমি ব্লগ দিই না, 6 মাসের মতো মনে হয়ে গেল আমি কোনো ব্লগ কিচ্ছু দিচ্ছি না। আর আগে লাইভ করতাম কন্টিনিউ, এখন লাইভও করছি না, অনেক বিশেষ কারণ রয়েছে, আর ভালো লাগে না এরকম এত কিছু। তো সিদ্ধান্ত নিলাম কিছু কথা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো, যেগুলো একদিন কালে হয়তো আমি থাকবো না, কিন্তু এই কথাগুলো থাকবে। আমার মেয়ে বড় হবে, সে একদিন অবশ্যই একদিন একটা সময় ধরে সে প্রতিষ্ঠিত হবে, আর সেও একদিন হয়তো আমাদের মতো পরের ঘরে চলে যাবে, পরের ঘরে গিয়ে হয়তো জীবনযাপন শুরু করবে। তো আমি চাই আমি না থাকি, আমার কথাগুলো থাকুক। সেটা যেন আমি যদি হঠাৎ করে আমার জীবনে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে বা যাই হোক, বলা তো যায় না, না ভাগ্যের কথা, তো আমার মেয়ে ছেলে যাই হোক না কেন এই ভিডিওগুলো যাতে তারা দেখে এবং এই কথাগুলো যেন তারা বোঝে শোনে যে তার মা কোন পরিস্থিতিতে জীবনযাপন কাটিয়েছে, জীবনযাপন করে তাদেরকে মানে এই সংসারটাতে তাদেরকে এনেছে, ধরেছিল এবং কি করেছিল, কি করে গেছিল বা কি করেনি, সেগুলো যাতে সব জানতে পারে, বুঝতে পারে, এবং সেই সমস্ত মানুষগুলোর কাছ থেকে তারা যেন একটা সময় দূরে থাকে, এবং সেই সময় পারলে যেন সেই সময় মানুষগুলোর কাছ থেকে একটা অভিজ্ঞতা, একটা প্রতিশোধ যাতে সে নিতে পারে যে আমার বাবা মায়ের সঙ্গে এই মানুষগুলো এরকম মানে কি রিলেশন ছিল বা এরকম একটা আক্ষেপ ছিল, তাই এই মানুষগুলোর কাছ থেকে আমি অন্তত দূরে থাকবো, বা এই মানুষগুলোর কাছ থেকে আমি একটু ভালো থাকবো, বেটার থাকবো। তো আজকে এই ভাবনা চিন্তা করি আজকে আমার এই ব্লগটা। তো চলো আমি একদম মাসের পর মাস ভিডিও জমিয়ে একটা ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটাই তোমরা দেখতে থাকো। পরিস্থিতি খারাপ হলে হয়তো মানুষ এরকমই হয়, রূপ বদলায়, রূপ মানে নতুন রূপ দেখায়। তো যাই হোক, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম। অন্য জনের দোষ আমাদের ঘাড়ে জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া, অন্য জনের আক্ষেপ আমাদের উপরে ঝাড়া, অন্য জনের ব্যক্তিত্ব সেটা আমাদের উপরে প্রয়োগ করা। তো যাই হোক, সব মিলে মিশে আমরা মানে একদম ভাইরাল খারাপ। তো এই খারাপ মানে ব্যাপারটা দিকটা এটাই এখন যদি আমি তুলে ধরি, তো সেটাই এখন চলো আজকের ব্লগটাতে বলি। তো তার আগে বলি, ভিডিওগুলো কিন্তু একদিনের একদম মোটেও নয়, এগুলো অনেক দিনে জমিয়ে রাখা একটু করে ভিডিও আমি তোমাদের সঙ্গে পোস্ট করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই দেখবে, কিন্তু তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখবে না। তোমরা জানো আমি অনেক আগের থেকেই ব্লগ করি, বিয়ের আগের থেকেই। তো আমি ইদানিং এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে ব্লগ করাটা একদমই টোটালি বন্ধ করে দিয়েছি। এই যে ব্লগ করব, এডিট করব, ছাড়বো, এগুলো মানে একটা সময় দরকার, একটা সেরকম একটা মাইন্ডের দরকার, কিন্তু ওই মাইন্ডটা নিয়ে আমি এখন চলতে পারি না, আর ওই সময়টা এখন আমার হাতে মোটেও নেই, কারণ মেয়ে অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর এখন মেয়ে চলতে পারে, কথা বলতে পারে, দৌড়াদৌড়ি তো একদম পাকা মাস্টার। তো এই দিকে ওই দিকে ছোটাছুটি, রাস্তায় জল নাড়া, এই করা সেই করা, এগুলো করছে। তো এগুলো করতে করতে এখন মেয়ের পিছনে ছুটতে এই কাজকর্ম করতে মানে এই ব্লগটা প্রায় মাথা থেকে বেরিয়েই গেছে। আর এই যে এখন যে তোমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি মা মারা গেলেন, জেঠি শাশুড়ি মা মারা যাওয়ার পরে শ্রাদ্ধের পরের ব্লগ। তারপরে আমাদের বাড়িতে মানে আমাদের রাজবংশী বাঙালিদের নিয়মে একটা দেখার নিয়ম আছে যে যদি কেউ মানে পালিত কেউ মারা যায়, তাহলে যারা পালে আর কি, ভাগে গোষ্ঠী যেই থাকুক না কেন, সকলের বাড়িতে পুজো হয়। মানে পুজো বলতে হচ্ছে তুলসী ঠাকুরের পুজো, অধিকারী ব্রাহ্মণ দিয়ে যারা যেভাবে করে, তারপরে কীর্তন হয় হরেকৃষ্ণর দল দিয়ে। তো এখানে আমার শ্বশুরবাড়িতে যেহেতু সেই নিয়মটা নেই, তবে আমি কিন্তু করেছি, যেহেতু আমার বাড়িতে ঠাকুর আছে, তো আমি এই নিয়মটা পালন করেছি। তো তারপরে একা হাতে সকলের জন্য রান্না করা, সকলকে খাওয়ানো, মানে কি বলবো, প্রত্যেকটা একটু করে ক্লিপ নিয়ে একটা ব্লগ তৈরি করার চেষ্টা করেছি, অনেক দিনের একটা ব্লগ আর কি। তো যাই হোক, দেখি যদি পারি যে তোমাদের সাথে আরও ক্লিয়ারলি একটু ব্যাপারটাকে মানে প্রকাশ করতে, বা কি বলে মানে একটু প্রত্যেক দিন আরও প্রতিনিয়ত তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে যদি পারি, চেষ্টাটা করব। তো মেন বিষয় হচ্ছে আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব,
তো মাঝখানে আমার সাথে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে। তো আমি চাই না আমার শ্বশুরের কোনো বিন্দু মাত্র পরিচিত, মানে পরিচিত বলতে রক্তের সম্পর্ক, রক্তের পরিচিত তো থাকবেই, এই সম্পর্কের বাঁধন ছেঁড়ার মতন ক্ষমতা আমাদের তো এখানকার কারোই নেই। এই মনুষ্যত্ব যারা আমরা মানুষ রয়েছি তাদের মধ্যে কারোরই নেই। তবুও আমি ওনাদের একটা গাছের পাতা পর্যন্ত নিয়ে থাকতে চাই না। তো ওনাদের সমস্ত কিছু ছেড়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখান থেকে চলেই যাব। তো তারও অনেক কারণ রয়েছে। তো সেই কারণগুলো না চাইতেও আমরা যেগুলোর ভাগিদার হয়েছি, যেগুলোর দোষারোপ হয়েছি, যেগুলোর আমরা করিনি, জানিনি বা নেইনি, সেগুলোরও প্রতিবাদ, মানে কি বলবো, মানে সেগুলোরও দায়ভার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, দোষারোপ করা হয়েছে, বদনাম করা হয়েছে, বদনাম দেওয়া হয়েছে। তো আমরা যদি না থাকি এখানে তাহলে তো আর সেগুলো হবে না, না তাহলে তো মানে বিষয়টা ক্লিয়ার হবে, মানুষও প্রমাণ পাবে। তো সেই চিন্তা ভাবনা করে দেখো, এবার আমরা গাড়ি বাড়ি করতে পারলে কিন্তু করতেই পারি। তো সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমরা কিছুই করব না। তার চেয়ে বরং আমরা এখান থেকে অন্য একটা জায়গায় শিফট হয়ে যাব, যেহেতু নিজের এক কাঠা জমি হলেও আছে নিজের নামে। তো ভাবছি সেখানেই চলে যাব। তো সেখানে গিয়ে একটা সুন্দর জীবনযাপন শুরু করব, একটা সংসার তৈরি করব। হ্যাঁ, এটা সত্যি যে খুব খারাপ লাগবে বা খুব খারাপ লাগছে একটা জিনিস ভেবে, যে আমরা খুব কম সময়ের মধ্যে এই মানে এই সংসারটাকে একদম অন্যভাবে তৈরি করেছি। খুবভাবে খুব মানে ইচ্ছে ছিল, শখ ছিল, যাই বলো, যে নিজের মতন করে বাঁচবো। কিন্তু সেটা কয়েকটা হাতে গোনা মানুষের জন্য হয়ে ওঠে না বা হয়ে উঠছে না, আমার পক্ষে তো একদম অসম্ভব। আর সে কারণেই আর এখানে থাকতে গেলেও এখানে অনেকটা কষ্ট করে, অনেকটা অপবাদ ঘাড়ে নিয়ে, অনেকটা বদনাম মাথায় নিয়ে, অনেকটা মানে কি বলবো, হিংসা, জেলাসি এগুলো ভোগ করে করে এখানে থাকতে হবে। আর এখানে থাকতে গেলে তিলে 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 মেরে ফেলা হবে। হয়তো একবারে মারবে না, কিন্তু তিলে 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 মারবে। তো সেই অনুযায়ী দেখি দোটানার মধ্যে পড়ে গেছি। তো আমার বর মানে কিছুতেই যাচ্ছে না নিজের জন্মস্থানকে ছেড়ে। তো এই টানাপোড়ার মধ্য দিয়ে প্রায় ওখানেও কাজ শুরু হয়ে গেছে নতুন জায়গাটাতে। তো এই টানাপোড়ার মধ্যে 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 এখন মানে কি হয়ে গেছে, ওই যে ও টানছে একদিকে, আমি টানছি একদিকে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এই ব্যাপারটার মধ্যে এখন জানি না সঠিক সিদ্ধান্ত কি হতে চলেছে বা কি হবে, এখনও পর্যন্ত ক্লিয়ার নেই। হয় এখানে অনেকটা জঞ্জাল, অপবাদ, হিংসা, জেলাসি, বদনাম, কষ্ট, দুঃখ, মানে টর্চার, এসব সহ্য করে হয় থাকতে হবে, আর না হয় আমরা দুটো মানুষ নিজের ভালোর জন্য, নিজের ভবিষ্যতের জন্য আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তো দুটোর মধ্যে একটা। তো দেখি কি করা যায়, ফাইনাল মানে সিদ্ধান্ত নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই সমস্তর মধ্যে না বিরাট একটা মানে কি বলবো, গোলমালের মধ্যে আমার লাইফটা চলছে। তো সেই মুহূর্তে দাঁড় করিয়ে সংসার সামলানো, আশপাশ সামলানো, নিজেকে সামলানো বড় কথা, তারপরে সন্তান সামলানো। তো এই ভালো মন্দ নিয়ে না ইচ্ছে করে না ব্লগ দিতে। আর ব্লগ করতে গেলে একটা অবশ্যই টাইমের দরকার, একটা ভালো মন্দ মাইন্ড ফ্রেশ দরকার। তো সেটা আমার মধ্যে বর্তমানে নেই। তো সেই কারণে আমি কি বলতে কি বলে দেবো, বা কি বলতে কি বলছি, কি করতে কি দেখাচ্ছি, তাই চেষ্টা করছি একটু এগুলোকে এড়িয়ে যাওয়ার। স্বাভাবিক সুস্থ জীবনে যখন ফিরে আসবো তখন আবারও এসব করবো, মানে ব্লগ আর কি। তো যাই হোক, তোমরা যারা যেখান থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আমার ব্লগ তোমাদের কেমন লাগে, তোমরা কি দেখতে চাও কি চাও না, এবং তোমরা আমাকে কতটা ভালোবাসো সেটা লাইক কমেন্ট শেয়ার করবে, বুঝিয়ে দেবে আমাকে, যেন আমাকেও কেউ ভালোবাসে। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের দিয়ে একটু ভালো থাকার। প্রবলেম কিন্তু আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনোই নেই, সংসারেও সেরকম আমাদের কোনো ঝিটির নেই। আমরা দুটো মানুষ নিয়েই সংসার, শুধু মেয়েকে নিয়ে। আর তার থেকে হচ্ছে আছে আলাদা রকমের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অন্য বাড়ির বাইরের মানুষ। আর তার থেকেও মেন কথা যেটা, সেটা হচ্ছে দেখো আমি তাদেরকে ধ্বংস হতে দেখেছি, তিলে 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 কীভাবে নিজের পাপের ফল পাচ্ছে,
কিভাবে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে বিশ্বাস করুন, ওগুলো একদম চোখে দেখা। শুধু আমি নই, অন্য আদার্স মানুষগুলোও বুঝতে পারে, দেখতে পাচ্ছে, কিন্তু তারা সেগুলোকে মানে কখনো গায়ে মেখে নেয় না নিজের দিকটা, বা নিজের এই যে নিজের যে অন্যের ক্ষতি করতে করতে এরকম একটা জায়গায় পৌঁছে গেছে সেটা ওনারা মানে গায়েই নেয় না, মানে সেটা অন্যভাবে খিল্লি করে যে এই সেই এই। তো যাই হোক, আর আমার যদি একটুখানি সামান্য আমার মেয়েটারও জ্বর হয় তাহলে তারাই আবার উল্টো বলে যে পাপের ফল পাচ্ছে। তো পাপের ফলটা কে পাচ্ছে আর কে কতটা পরিমাণে পাপের ফল পাচ্ছে সেটা কিন্তু বোঝাই যায়, দেখাই যায়। তো আমি রিসেন্টলি কাজ ছেড়ে দিয়েছি। আমি যে আগে কাজগুলো করতাম সেই কাজগুলো ছেড়ে দিয়েছি, কারণ সেগুলো ধূপগুড়ির সাইটের কাজ ছিল, জলপাইগুড়ি এগুলো জায়গায়, মাঝে মাঝে শিলিগুড়ির। তো সেই কাজগুলোকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখন আমি চেষ্টা করছি ময়নাগুড়িতে পার্মানেন্টলি হওয়ার। তো যদি হয়ে যায় তাহলে তো ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমাকে আবার ধূপগুড়িতেই করতে হবে। তো এই সংসার জীবনযাপনের মধ্য দিয়ে মানে পেরে উঠছি না আর কাজ বাজ সামলানো বা এরকম আরও আদার্স ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ রেখে চলতে। তো তার মধ্যেও এই যে সমস্যা, নিজের পড়ছি, নিজের খাচ্ছি, নিজের দুটো পয়সা ইনকাম করছি, সেই টাকায় ফুর্তি করছি, চলছি নিজের মতন করে, তাও বিশ্বাস করুন তাও মানুষের সমস্যা। এবার সেই সমস্যা থেকে তাদেরকে আমি উত্তর দেব যারা এই সমস্যা মানে আমাকে দেখে যারা জেলাস ফিল করে সৃষ্টি করছে সমস্যাটা, তারাও কিন্তু অন্যের দিয়ে চলে না, তাদের কোনো ইনকাম আছে না, তাদের কোনো মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে না, তাদের কোনো মানে কি বলবো সোর্স আছে, কাজ ইনকাম সোর্স বা কোনো কাজ ক্ষেত্রে চাকরি বাকরি বা যাই বলো না কেন সেরকম আছে না, অন্য কিছু। তাদের কিন্তু নিজের কিছুই নেই, তারা কিন্তু অন্যের দিয়ে তেল হচ্ছে, অন্যের দিয়ে তেল হয়ে তেলানি মারছে আমার পিছনে। তাহলে চিন্তা করেন, যারা সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে এত কিছুর পরেও নিজে ইনকাম করছে, কাজ করে খাচ্ছে, সেই মানুষটির পিছনে অপর ব্যক্তি অন্যের খেয়ে তেলতেলানি মারছে। তো এই মানুষগুলো না মানে জীবনও শুধরাবে না, ভালো হবে না। তো কি আর করা যাবে, তাদের থেকে দূরে থাকার জন্য জীবনে তো সিদ্ধান্ত নিতেই হবে যে ভালো থাকবো, আমরা নিজে ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, ভালো ঘুরবো। তো এর জন্য কিছু কিছু মানুষের থেকে দূরত্ব বজায় রাখা ভালো, আর কিছু কিছু ক্ষেত্রে সেই মানুষগুলোর থেকে একদম সম্পর্কর বাঁধনটা ছিন্ন করে দেওয়াই ভালো। তো যাই হোক, যাদের সাথে আমার সম্পর্ক ছিঁড়ে গেছে, ভেঙে গেছে, ফাটল তৈরি হয়েছে, আমি চাই না, ভগবানের কাছে আমার জোর হাত প্রার্থনা, ভগবান তাদের সাথে আর কোনো দিন আমার সম্পর্ক ঠিক করে দিও না, কারণ আমি চাই না ওদের সাথে আর কোনো সম্পর্কে জড়িত হয়ে বা আগের সম্পর্কে ফিরে যেতে। তো এই যে আমার ছোট্ট পুচকি বেবি তোমরা দেখতে পাচ্ছ, বেবি কিন্তু ভারী দুষ্টুমি, ভারী দুষ্টুমি। এই ভিডিওটার মধ্যে হয়তো ওকে দিয়েই বেশি ব্লগটা করা হলো, তার কারণ হচ্ছে ও আজকাল এত হয়ে গেছে, মানে কি আর বলবো, আমার থেকেও পাকা। এই যে এখন ওর মানে মেকআপ করবে, এই চাচ্ছে, ওই চাচ্ছে, সেই চাচ্ছে, এটা দিচ্ছি যখন লাগবে না, ওটা দিচ্ছি যখন লাগবে না। ওর আসলে কি লাগবে বলুন তো? লিপস্টিক। তো এই ভিডিওর মধ্যে ওর ছোটোখাটো তোমরা অনেক ক্লিপে দেখেছো, তো সেই ক্লিপগুলো আমি টুক করে আজকে একটু কালকে একটু করে তুলে রেখে আজকে বসলাম যে ভিডিওটা মানে ফোনটাকে আজকে সাপাই মারবো, কারণ পুরো ফোনে সব কিছু ডিলিট করে দেবো। তো ভাবলাম যে না, এই কয়টা মানে যে যাই হোক 30-35 মিনিট বা 20 মিনিটের একটা ভিডিও সব মিলে জোটজাট করে একটু পোস্ট করে স্মৃতি হিসেবে রেখে দেই, কেউ দেখুক আর না দেখুক। তো আমি আমার মেয়ে বড় হবে তার ক্ষেত্রে একটা কথাই বলতে চাই যে মারে, আমি তোকে মানে যখন আমার বিয়ে হলো বৌভাতের দিন থেকে শুরু করে আমার একলা জীবনটা শুরু হলো, কাউকে পাশে পাইনি বৌভাতের পরের দিন থেকে। তারপরে আমার মেয়ে যখন সুখবরটা জানতে পারলাম, মেয়ে এলো ঘরে, মানে আসতে চলেছে, তো তখন তো আর জানতাম না যে ছেলে হবে না মেয়ে হবে। তো তখন থেকে একটা জার্নি শুরু হয়েছে। তখন আমি আমার শ্বশুরবাড়ি কিন্তু কোনো মানুষকেই পাশে পাইনি, না আমার শ্বশুর ছিল, আমার শাশুড়ি তো এমনিও নেই, কোনো মানুষ কিন্তু আমার পাশে ছিল না। দূর থেকে বাবা মা, যেহেতু অনেকটা দূরত্ব আমাদের বাবার বাড়ি আর আমার বাড়ি, তো অনেকটা দূরত্ব থেকে তারাই সাপোর্ট করতো। মাঝে মাঝে আমার ভাই, আমার বোন, আমার ঠাম্মা এসে থাকতো। আর যেহেতু আমার প্রথমবার প্রেগনেন্সি মানে জার্নিটা, তো সেরকম আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। বর কাজ করতো সকাল 5টা, ভোর 5টা 4টার মধ্যে বেরিয়ে যেত, সারাদিন ইয়ে করতো, রাত্রেবেলা বাড়ি আসতো, এসে আবার বাজারে যেত, বিল ক্লিয়ার করতো, তারপরে আবার বাড়ি আসতে আসতে 9টা-10টা মানে বেজে যেত। এই যে সময়টা যে আমি 10টা মাস কীভাবে পার করেছি, কত কিছুর সঙ্গে লড়াই করেছি, কত কিছু প্রবলেম যে আমি ফেস করেছি, সেটা শুধু একমাত্র আমিই জানি। আর মানে আমি জানি আর আমার আরাধ্য জানে। তারপরে যখন মেয়ে হলো, যেদিন আমার মানে হওয়ার ডেট ছিল, তো
তার আগের দিনও আমার খুব সমস্যা হয়েছিল, কিন্তু আমি সেই দিনও কাউকে পাশে পাইনি। কিন্তু আশেপাশে আমার অনেক লোক ছিল, কিন্তু আমার সাথে ছিল না, আমার পাশে ছিল না বা আমার কাছে ছিল না। তারপরে যেদিন আমি হাসপাতালে চলে যাই, সেই দিন সকালবেলা আমার মা আমার বাবা আসে। তারপর আস্তে আস্তে সবাই জানতে পারে যে আমার খুব ব্যথা হচ্ছিল বা আমার ডেট ছিল, চলে এসেছে। তখন কিন্তু মানে শ্বশুর বা শ্বশুরবাড়ির মানুষজন তখন এসেছিল। তো যাই হোক, কিছু মানুষকে তো আমি পাইনি আমার প্রেগনেন্সির জার্নিতে বা প্রেগনেন্সির মেয়ে হওয়ার পরে। কিছু মানুষের আমি থোবড়াটাও দেখতে পাইনি। তো সেই মানুষগুলো আবার এখন ভাষণ চোদায় আর কি। যাই হোক, মুখের ভাষাটা অটোমেটিকলি খারাপ হয়ে যাচ্ছে। আর যেটা হচ্ছে সেটা মানে মেয়ে হওয়ার পরে ওটি থেকে বের করার পরে আমার কিন্তু জার্নিটা ছিল অন্যরকম। এই যে মেয়ের জন্মের পরে ওটি থেকে বের হওয়ার পরেই ময়নাগুড়ি হাসপাতালে আমার ওটি হয়েছে। আর ময়নাগুড়ি হাসপাতালে জার্নিটা অন্যরকম। এখানে কোনো মানে গার্জিয়ানকে অ্যালাউ করে না। এই যে মানে প্রথমবার ওটি হওয়ার মানে বেবি হওয়ার পর ওটি থেকে বের করার পরে কত রকম প্রবলেম হয়, কত রকম ব্লিডিং হয়, কত রকম সমস্যা হয়, সেগুলোকে একা ফেস করতে হয়েছে বেবি নিয়ে। প্রথমবার ফার্স্ট টাইম একজন মেয়ে মা হয়েছে। আর সেগুলো তো যাই হোক, সেগুলো হয়তো ডাক্তাররা বা হাসপাতালের ভালো নিয়মের জন্যই হয়েছে। কারণ সেটা না হলে হয়তো ফ্যামিলি সাপোর্ট হলে হয়তো অভ্যাসটা খুব খারাপ হতো। আর সেই কাটা অবস্থায়, সেই ব্লিডিং অবস্থায় একা একা বাচ্চাকে কোলে নেওয়া, খাওয়ানো, নিজে ওয়াশরুমে যাওয়া, ড্রেস চেঞ্জ করা, এই সমস্ত কিছু যে করেছি সেটা অনেকটা কাজে লেগেছে। তো এর জন্য এটা ভালো দিককেই আমি বলবো, খারাপ দিক বলবো না। তো কিন্তু হাসপাতালের বাইরে আমার মা, আমার বাবা, আমার বর, আমার ভাই, আমার বোন সারাটা দিন ছিল। আমি যতদিন হাসপাতালে ছিলাম সারা দিন রাত ওখানেই ওরা ছিল, ঠিক আছে। টাইম আমাকে দেখতে যেত। তারপর ওখান থেকে বাড়ি এসে মেয়ের যখন মানে ষষ্ঠী হলো, তখন তারপরে বাড়ি গেলাম একদিন। বাড়ি গিয়ে দুদিনের মধ্যে চলে আসি। আর কিন্তু বাড়ি সেরকমভাবে মেয়ে জন্মের পর থেকে ওই দুদিনে থেকে এসেছি। তারপরে সেরকমভাবে বাড়ি টাড়ি যাওয়া হয়নি। কিন্তু তখন মেয়েকে মানে সামলাবো, খাওয়াবো না, কি করব না বাড়ির কাজ করব, তখনও আমার গরু, ছাগল, কুকুর ছিল, মুরগি ছিল, এখনও আছে, তখনও ছিল, এখনও আছে। এই এত কিছু ঝপঝপটার মধ্যেও কিন্তু আমি অনেক কিছুকে নিয়ে সংসারটা সামলিয়েছি, তৈরি করেছি। তাও আমি সংসারে কখনো হাল ছেড়ে দেইনি। বা আমার ছোট সদ্য বেবি হয়েছে, কাটাছেঁড়া শরীর, ব্লিডিং শরীর, আমার শরীর ভেঙে গেছে, মেয়েকে উঠাতে পারি না, খাওয়াতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না। এর জন্য যে বাপের বাড়িতে গিয়ে একটা মাস ছিলাম বা একটা সপ্তাহ ছিলাম, সেটা কিন্তু আমার কখনোই হয়নি। আমি কোথাও যাইনি এ বাড়ি ছেড়ে আজ পর্যন্ত, এখনও পর্যন্ত। আর তার থেকে হচ্ছে মেন কথা সেটা হচ্ছে এই যে আমি কিন্তু বেবি হওয়ার 15-16 দিনের মাথায় রান্নাঘরে ঢুকেছি, রান্নাবান্না সমস্ত কিছু করা শুরু করেছি। কারণ আমার বর কাজে যায়, আমাকে তো করে খেতে হবে। আর আমার বাড়িতে তো কেউ এসে থাকবে না, কারণ আমার মেজো বোনটা তো কাজের সূত্রে তো ডিউটি থাকে প্রত্যেক দিন। আর আমার ছোটো বোনের পড়াশোনা, পরীক্ষা ছিল, ভাইয়েরও সেম, তাহলে কে এসে থাকবে? আর আমার মা যদি আসে তাহলে তো সংসার আমাদের অন্ধকার। মাই হচ্ছে একমাত্র সংসারের কর্মীদার। আর অত বড় একটা বাড়ি, ওখানেও গরু, ছাগল, কৃষিকাজ রয়েছে, সেগুলো ছেড়ে মা তো এসে থাকতে পারবে না। আর সেরকম আমার কেউ নেই। প্রত্যেকটা বোম্মা, জেঠিমা, কাকিমা, যার বাড়িতে বলো সবার বাড়িতে একটা একটা করে মানুষ, তাই ওরা আসার মতন পরিস্থিতি কারো ছিল না। কিছু কিছু মানুষকে আমি পাশে পেয়েছি, কিছু কিছু মানুষ আমাকে সত্যি খুব সাপোর্ট করেছে, ভালোবেসেছে, আমাকে বুঝিয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ আমার সাথে এমন কিছু করেছে, ওই সময়টা ধরে এখন মনে পড়লে সেসব মানুষের প্রতি আমার ঘৃণা জমে যায়। ইচ্ছা করে না তাদের কোলে আমার সন্তানকে দিতে। আর তার থেকেও হচ্ছে মেন কথা, আমার সেই কষ্টটা দেখে আমার মানে বাবা মা কিন্তু আমাকে নিতেও অনেকবার এসেছিলো যে এখানে আয়, কটা দিন থাক, তোর মেয়েটা বড় হোক, তারপর আমরা তোকে বাড়িতে দিয়ে আসবো, এখানে আয়। কিন্তু ভগবানের আশীর্বাদে আমার সেরকম সমস্যা হয়নি, আমি কিন্তু যাইনি। কারণ আমার বর আমাকে একটা কথাই বলতো যে তুমি যদি একা সংসারটাতে ছেড়ে চলে যাও মেয়েকে নিয়ে, ওখানে গিয়ে কটা দিন থেকে এসো, তাহলে আমি খুব দুর্বল হয়ে যাব, আমি চলতে পারবো না, অচল হয়ে যাব। তো এর জন্য কষ্ট হোক, দুঃখ হোক, আমরা এই যে 2জন থেকে 3জন হলাম, এই 3জন মানুষ আমরা একসঙ্গেই চলবো, একসঙ্গেই বেড়ে উঠবে আমার মেয়েটা আমাদের সাথে সাথে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে একটা জিনিস কি বলুন তো, যে এই যে জিনিসটা আমার সাথে ঘটেছে, আমি কোথাও যাইনি, একা ফেস করেছি সমস্যাকে, মানে সমাধান করেছি একা একা। তো এটা একটা দিক খুব ভালো হয়েছে। ভালো হয়েছে কেন বলুন তো, যদি আমি বাপের বাড়িতে বা কোথাও গিয়ে যদি থাকতাম, মেয়েটাকে বড় করতাম সবার আদরে, সবার কোলে কোলে, সবার আশকারা পেয়ে বাপের তৈয়ার খেতাম, বাপের পড়তাম, বাপের টাকায় সব কিছু করতাম,
তাহলে হয়তো বেশ ভালোই হতো। কিন্তু কি বলুন তো, এই যে অনেক কিছু আমি শিখতে পারতাম না, অনেক কিছু বুঝতে পারতাম না, অনেক কিছু জানতে পারতাম না। এই যে জীবনে যে এই মেয়ে হওয়ার 2টো বছরের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা হয়তো আমি পেতাম না, বা এটা আমি অর্জন করতে পারতাম না। এই শিক্ষা কিন্তু কোনো বই থেকে লেখা নয়, এই শিক্ষা কিন্তু কোনো টিচার দেবে না, বা এই শিক্ষা কিন্তু কোনো প্রশিক্ষণে দেবে না। এই শিক্ষা নিজের পরিস্থিতি থেকে অর্জন করেছি আমি। তো এর জন্য বলবো একদিক দিয়ে খুব ভালোই হয়েছে যে আমার যে আস্তে 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 তুলোর একটা মেয়ে তো বাপের কাছে রাজকন্যা তুলোর মতো থাকে নরম, তো সেই মানুষটাই লোহাতে পরিণত হওয়ার জার্নিটা কিন্তু কম নয়, ঠিক আছে। আর আমি আজ পর্যন্ত আমার বরের হাতটা কখনো ছেড়ে দিয়ে কিন্তু পালাইনি বা চলে যায়নি। তো আমার মেয়েটাকে নিয়ে এই এতটা বড় আমার মেয়ে হলো, আমরা 3টে মানুষ মিলেই কিন্তু আমাদের জার্নিটা, 3টে মানুষ মিলেই কিন্তু আজ এত কিছু। তাই বলেই হয়তো ভগবানের আশীর্বাদ মাথায় আছে বলেই হয়তো আজ সংসারটাকে অনেকটা শক্ত করে রেখেছি। অনেক কিছু করেছি এই 3 বছরের মধ্যে সংসারের মাথায়। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক কিছু তোমাদেরকে বললাম। আমি জানি না তোমরা কতটা ভিডিওটা কেউ দেখছো কি দেখছো না, স্কিপ করে দেখছো নাকি কেটে দেখছো নাকি কি করছো, আমি কিছুই জানি না। তবে কি বলুন তো, আমার জীবনের এই যে কিছু কিছু মানে প্রেজেন্টেশন, কিছু কিছু ব্যাপার, কিছু কিছু ঘটনা, কিছু কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করে রাখছি। কেন বলুন তো, কেউ দেখুক আর না দেখুক, এই সন্তান আমার বড় হয়ে একদিন ঠিক দেখবে, তার মায়ের এই কথাগুলো ঠিক মনে করবে, ঠিক শুনবে। হয়তো আমি সেদিন নাও থাকতে পারি, কিন্তু এর জন্যই আমার জমিয়ে রাখা, যে সে বড় হোক, সে দেখুক, সে বুঝুক, সে জানুক। তবে কি বলুন তো, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমার জীবনযাপনটা মানে বিয়ের পর থেকে চলছে না, যে সেখানে কি বলবো, মানে আমি চাই না আমার বরকে আর কোনো নতুন করে আঘাত দিতে, কষ্ট দিতে, যন্ত্রণায় ভোগ করতে। কারণ ছোটোবেলায় 6 বছর বয়সে তার মাকে হারায়, আর তার মাকে হারানোর পর থেকে সে এমন পরিস্থিতিতে আজকে এই যে 24 বছর মানে পা দিয়েছে, সে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে মানে রিয়েলাইজ করেছে, যেটা হয়তো সেই শুধু জানে, তার আরাধ্য জানে। আমরা যতটা জানি, বুঝি, অনুভব করি, সেটা হয়তো তার থেকেও বেশি কিছু। তো আমি চাই না নতুন করে এই মানুষটাকে আর কোনো কিছু খারাপ কিছু করতে, বা কষ্ট দিতে, বা কষ্ট পেতে দিতে। তো যাই হোক, আর যারা বিনা দোষে বিনা কারণে এই মানুষটাকে কষ্ট দেবে, আঘাত করবে, বা এই মানুষটাকে দিকে বিনা অপরাধে আঙুল তুলবে, আমি তো তাদেরকে আমার জীবন থেকে মৃত ঘোষণা করব। আর শুধু মৃত ঘোষণাই করব না, শ্রাদ্ধ করে, একদম জ্যান্ত মানুষের শ্রাদ্ধ করে প্রায়শ্চিত্ত করব। যদি আমার সন্তান আর আমার স্বামীর দিকে কেউ বিনা দোষেও কাদা ছোড়াছুড়ি করে, বা বিনা দোষেও তাদেরকে অপবাদ দেয়, আমি সেটা কিছুতেই মেনে নেব না। আমি মরে গেলেও না, এটা হচ্ছে আমার বক্তব্য, এটা হচ্ছে আমার কথা। তো আমাদের এই জার্নিতে যারা পাশে ছিল না, যাদেরকে আমি পাশে পাইনি এতদিন হয়ে গেল, তো এখন আমার মেয়ে তো বড় হয়ে গেছে, এখন তো আমার মেয়েকে নিয়ে আমি ঠিক চলতে পারছি, আরও বিন্দাস আছি। তারা এখন সেই মানুষগুলোর কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। তো কষ্টের সময়, খারাপ সময়, দুঃখের সময় যে মানুষগুলো আমাদের সাথে থাকবে না, আমাদের পাশে থাকবে না, দূর থেকে মাস্তানিগিরি করবে, দূর থেকে খিল্লি উড়াবে, আর ভালো সময় সেই মানুষগুলো কেন থাকবে আমাদের কাছে, কেন আসবে আমাদের পাশে? কি মানে সুখের ভাগ নিতে, নাকি সুখের পিছনে মানে পাছায় খোঁচা মারতে আসবে? তো সেই মানুষগুলোকে দরকার নেই। আমি চাই না সে তাদেরকে আমার লাইফে আসুক, বা আমার সাথে পরিচিত হোক, বা আমার সাথে বন্ডিংটা ভালো হোক। আমি মনে করি একা আছি, ভালো আছি, একা চলছি, ভালো আছি, একদম বিন্দাস আছি। আমার কাউকে দরকার নেই, না বাপের বাড়ির লোক, না শ্বশুর বাড়ির লোক, আমার কারোর সাথে কোনো মানে দরকারই নেই। আর যদি বলে আমি খারাপ, তো হ্যাঁ আমি খারাপ। যদি বলে আমি হিংসা করি, আমি জেলাস ফিল করি, তাদের দেখে আমি জ্বলি, তো তাদেরকে বলবো তোমরা যা ভাবো তাই। কারণ যার মানসিকতা যেমন, তার কাছে আমি ঠিক তেমনই। কারণ তোমরা নিজে যেরকম, মানুষকেও ঠিক সেরকমই ভাবো। বিশ্বাস করুন, আমি না আমার এই শ্বশুরবাড়ির কিছু কিছু লোকের কথা বলি, নাম নিচ্ছি না, যদি দরকার পড়ে তাহলে নাম নেব। আমার ফোনে অনেক কল রেকর্ডিং, অনেক ফটো, অনেক ভিডিও ফুটেজও আছে, ঠিক আছে। কে আমার নামে কাকে কি বলেছে, কে কী করেছে, কে কী দেখিয়েছে, আমি সবাই জানি। তবুও আমি কারোর দিকে আঙুল তুলি না, প্রমাণ থাকা সত্ত্বেও। কিন্তু মানুষের কাছে প্রমাণ নেই, তাও আমার দিকে, আমার স্বামীর দিকে আঙুল তোলে। তো মেন কথা হচ্ছে, আমি এটাও শুনেছি নিজ কানে যে একটা ঘরে বসে মানুষ আলোচনা করছে, আর সেটা আমাকে নিয়ে। আর আমি সেটা শুনেও চুপ করে তাদের সাথে হাসি মুখে কথা বলি, তাদেরকে গিয়ে মানে কি বলবো, যেটা স্বাভাবিক হয় সেটাই করি, যে আমি কিছু শুনিনি। কিন্তু বিশ্বাস করুন, এর থেকে ভয়ঙ্কর আর কী হতে পারে, যে আমার নামে খিস্তি, আমার নামে খারাপ কিছু বদনাম শোনার পরেও আমি সেই মানুষগুলোকে মানে একটু ভালোভাবে কথা বলি, যে তাদেরকে বুঝতে দেওয়াটা
মানে স্বাভাবিক হয় না যে আমি কিছু শুনিনি, এরকম একটা বিষয়। কিন্তু ভাই বিশ্বাস কর, আমি সবই জানি, সবই শুনেছি, কিন্তু তবুও আমি তোদের দিকে কখনো আঙুল তুলিনি। কিন্তু এবার ভাবছি তুলবো, কারণ তোরা এমন একটা কিছু শুরু করেছিস, এমন কিছু লটিয়েছিস, এমন কিছু মানে দেখিয়েছিস। তোরা একটা জিনিস চিন্তা কর, তোরা মানে জুতো মারার মতো, জুতো মেরে খাওয়ার মতো কাজ করেছিস, তাও আমি তোদের কখনো জুতো মারিনি। কেন বলতো? বুঝতেই পেরেছিস আশা করি যে তোদের থেকে আমার জুতোর দামটা অনেক, এর জন্যই। তো যাই হোক, ভালো থাক, সুস্থ থাক, খুব ভালোভাবে জীবনযাপন কর, একদম অনেক বড় কোটিপতি হও, মুকেশ আম্বানির সাথে টক্কর দাও, এটাই বলবো। দূর থেকে এই আশীর্বাদই করব, কিন্তু কখনো তোদের কাছে যাব না, কখনো তোদের সাথে আমি একদম ঘেঁষাঘেঁষি সম্পর্কে আর জড়িত হব না। এটা মিলিয়ে নিস, কারণ তোরা আমাকে যে আঘাতটা করেছিস বা যে আঘাতটা দিয়েছিস, সেটা আমি কখনো 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 ভুলতে পারবো না। আর তার থেকেও হচ্ছে মেন কথা, উপরওয়ালা তো দেখছেন, উপরওয়ালা সব কিছুর বিচার করবেন। আর আমি মনে করি কী বলতো, পরিবারের বড় মেয়ে হোক বা বড় ছেলে হোক, বড় সন্তানরাই অনেক কিছু ত্যাগ করতে জানে, অনেক কিছু মানে কী বলতো ফেলে দিতে, ছেড়ে দিতে জানে। তারা নিজের কষ্টটাকে লুকিয়ে রেখে অন্যের জন্য সব কিছু করতে পারেন, বিশেষ করে নিজের ভাই বোনদের জন্য। তো এরকমটা তো হয়েছে বলুন, ছোট থেকে যেদিন থেকে দ্বিতীয় সন্তানের জন্ম হয়, সেদিন থেকে বড়জনের ভাগটা কিন্তু একদম কমে যায়। আর তার থেকেও মেন কথা হচ্ছে, আগে এক সন্তান থাকলে যে সন্তানের জন্য, সন্তান কান্না করলে তার যেটা চাওয়া পাওয়া সব কিছু এক নিমিষে মা বাবা মিটিয়ে দেয়, আর সেই সন্তানেরই খেলনা হোক বা সেই সন্তানেরই যে কোনো কিছু ভাগ করে দেয় দ্বিতীয় সন্তানের কাছে। দ্বিতীয় সন্তানের হাসি মুখটা দেখার জন্য, দ্বিতীয় সন্তান কান্নাকাটি করার জন্য প্রথম সন্তানের ভাগটা কিন্তু তাকে দেওয়া হয়, অথচ কিন্তু বড় সন্তানকে কান্না করতে হয়। তো এরকমটা তো পূর্বপুরুষ ধরেই আদিমকাল থেকে চলেই আসছে, তাহলে এখন আবার নতুন করে পাল্টানোর কী আছে? এখন তো নতুন করে এটা বলার কী আছে যে পিতা মাতা ছোটোজনের কাছেই শ্রেষ্ঠ, ছোটোজনের কাছেই শ্রেয়। এটা বড় ছেলে হোক বা বড় মেয়ে হোক, তাদের কাছে কখনোই মানে কি বলবো, একটা জায়গা পায় না বা হয় না। তো আমি এটা ছোটোবেলা থেকেই দেখে আসছি, আর এখনও তাই দেখে আসছি। শুধু আমার বাড়িতে বা আমার কাছে নয়, এটা অনেকের সাথেই একই ঘটনা। তোমরা মিলিয়ে নেবে যে বড়জন যেটাই হোক, যাই হোক না কেন, তাদের সাথে হচ্ছে মানে একটা অন্যরকম বন্ডিং হয়। কিন্তু ছোটোজনের জন্য বাবা মা সব কিছু করতে পারে, সব কিছু মানে ফেলে ছেলে যা বলো না কেন, ছোটোজনের জন্য, ছোটো মেয়ে হোক বা ছোটো ছেলে হোক, তাদের জন্য কিন্তু পিতা মাতা সমস্ত কিছু সব কিছু করতে পারে। কিন্তু বড়জনকে সবসময় ত্যাগ করতে হয়, ত্যাগ শিখতে হয়। ত্যাগ কী জিনিস, এটা বড় সন্তানরা খুব ভালো করেই জানে, খুব ভালো করেই জানে যে নিজের কলিজাটা কেটেও যদি দিতে হয় ছোটোজনকে, তাও বড়জনরা দিতে রাজি, দিয়েছে, আমি দেখেছি। তো এই হচ্ছে কাহিনী, বুঝলে বুঝতে পারবে, না বুঝলে কিছুই বুঝতে পারবে না। তো আমার জীবনে অনেক কিছু এরকম ঘটনা রয়েছে, বা আমার হাজব্যান্ডের জীবনে আরও আমার থেকে বেশি রয়েছে, কারণ এই মানুষটাকে আমি অনেক কিছু ত্যাগ করতে দেখেছি, অনেক কিছু ফেস করতে দেখেছি। আমি এই মানুষটাকে দেখেছি নিশিরাতে কান্না করতে, এই মানুষটা দেখেছি চোখের জল। তো এখন আমার সংসারে আমার মেয়ে চলে এসেছে, আমি আছি, আমি আর চাই না সেই মানুষটাকে নতুন করে কাঁদাতে, আর আমি চাই না সেই মানুষটাকে কষ্ট দিতে। তো সামনেই আমাদের একটা অনেক বড় মানে সারপ্রাইজ বলতে বলে একটা দিন আসতে চলেছে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছু আক্ষেপের উদ্দেশ্যে আমি অনেক কিছু বলে ফেললাম এই ব্লগে, ভুল কিছু বললে ক্ষমা করবেন, অযথা কেউ গায়ে মাখবেন না। বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এই ব্লগটা দেখবে, অযথা তোমরা নিজেদের গায়ে মেখে নিয়ে এটাকে কন্ট্রোভার্সি শুরু করে দিও না, বা পাড়ায় এখানে ওখানে মিটিং বসিয়ে এটাকে লটিও না। ব্লগ দেখবে, ব্লগের মতন করে নিও, অযথা গায়ে মেখো না। কিছু বলার থাকলে আমাকে সরাসরি এসে বলবে, কন্ট্রোভার্সি করবেন না। আর বিশেষ করে এ পাড়ায় ও পাড়ায় এখানে সেখানে গোল মিটিং বসিয়ে এগুলো নিয়ে সমালোচনা করবেন না। যদি পেট ফাটে, জলাস্পিল হয়, যদি কি বলবো, যদি ফাটে, তাহলে অবশ্যই আমাকে নাম্বার আছে, ফোন করবেন। আর যদি না থাকে আমাকে কমেন্ট করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। আর আমার বাড়িতে আসবেন, চা খেতে খেতে আমাকে যা বলার বলবেন, কিন্তু বিশেষ করে এক জায়গায় নেঠা বেটা ও জায়গায় লাগাবেন না। আর তার থেকেও একটা বিশেষ সতর্কবার্তা আমি আপনাদেরকে করি, আমি কারোর নাম নিয়ে এখানে কিছু বলিনি। আর আমার শ্বশুরবাড়ির অনেক বড় বংশ, অনেক বড় স্টাফ, তো কে কার মাঝে লুকিয়ে আছে আমি সেটা নিজেও ঠিকমতো এখনও পর্যন্ত জানতে পারিনি। যতটুকু জানি ততটুকুই প্রকাশ করেছি। তো এতে একজন দুইজন নয় যে আপনাদেরকেই শুধু বলেছি, কিছু কিছু মানুষের কথা বলেছি। আর সেই কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু যারা পড়ে তারা তো পড়েই, তো সবাইকে আমি বলিনি। সবাইকে বললে বলতাম অবশ্যই যে সবাই। তো যাই হোক, অযথা গায়ে মেখে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি
কন্ট্রোভার্সি তৈরি করবেন না, আমি আবারও কিন্তু বলছি, আমি কারো নাম নেইনি। আর যদি দেখি যে কেউ গায়ে মেখে নিয়েছেন এরপরেও, তাহলে ভাববো যে সেই মানুষগুলোর মধ্যে আপনারাও সেটার মূল কারণ। তো এই হচ্ছে মেন কথা। তো এটাই বলার ছিল। যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওতে যদি ভালোবাসা পাই অবশ্যই নেক্সট আরও একটা ব্লগ নিয়ে আসবো। আবারও বলছি, এই ব্লগটা কিন্তু অনেক দিনের 6 মাসের টুকিটাকি ব্লগ, একদম ছোট ভিডিও পার্ট নিয়ে আমি করে রেখেছি। এটাই আজকে তোমাদের সঙ্গে পেস্ট করলাম, কারণ হচ্ছে ফোনটাকে ঝালাই করব, একদম মানে সব কিছু ডিলিট করে দেবো ফোন থেকে। তো সে কারণে তো চলো, অনেক বক করেছি, আমার এখন অনেক কাজ রয়েছে। তো এখনকার মতো এইটুকুই, টাটা বাই বাই। আবারও বলছি, খুব ভালোভাবে ভেবেচিন্তে এবার কর্মকাণ্ড কাজবাজগুলো করো, কথাবার্তা বলো, নাহলে আমি চাই না যে সোশ্যাল মিডিয়ার ঝামেলা পারিবারিকভাবে আনতে। আর আমি এটাও চাই না যে কেস কাচারি বা ক্রাইম কিছু বা মানে লিগ্যাল অ্যাকশন নেওয়ার মতন কোনো কিছু হোক। তার কারণ হচ্ছে আমি কিন্তু এবার কিছু হলে আমি স্টেপ নিতে বাধ্য হব। তো সেই কারণে বলছি, অনেক চুপ করে থাকার পরেও মানে আমাকে আর জাগিও না, চুপ করে থাকতে দাও, নাহলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হতে বাধ্য হবে। তো চলো, এইটুকুই বলবো। আবার বলছি, ভুল হলে ক্ষমাপ্রার্থী। তো আজকের মতো এখানে শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো। পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে থাকো। তারপর হচ্ছে চলো রান্নাটা ক্লিয়ার করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।